This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন জেলাওয়ারি বৈঠক তারা শুরু করেছে, তার সঙ্গে এসআইআর নিয়েও তাদের দলীয় কি স্ট্যান্ড হবে সে নিয়েও বক্তব্য, সে নিয়েও বৈঠক। আজকে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি করণীয়, আজ কি দিক নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি আলোচনা হবে, সবটাই জেনে নেওয়ার চেষ্টা করবো। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এসআইআর অন্যতম ইস্যু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ২৬ নির্বাচনের আগে। ঠিক সেরকম একটা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মিটিং করছেন, কি দিক নির্দেশ দিতে পারেন, কি আলোচনা হতে পারে, কি মনে হচ্ছে? মঞ্জিরা, এটা শুধুমাত্র বাংলার ২০২৬-এর বিধানসভা নির্বাচন নয়, এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর, এবং এসআইআরকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি। এবং অগাস্ট মাসে এসআইআর বাংলায় শুরু হতে পারে তা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে চর্চা রয়েছে। এই চর্চার আবহে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বসছেন, যেখানে পঞ্চায়েতের প্রধানরা থাকবেন, জেলা পরিষদ সদস্যরা থাকবেন, কাউন্সিলর, চেয়ারম্যান তারা থাকবেন, সাংসদ থাকবেন, বিধায়ক থাকবেন। এদের সবাইকে নিয়ে তিনি বসছেন ভার্চুয়াল বৈঠকে। কি আলোচনা হবে? এসআইআর নিয়ে আলোচনা হবে। এসআইআর যদি লাগু হয় কি করণীয়, এসআইআর নিয়ে যে বিবিধ প্রশ্ন রয়েছে, নানান রকম সংশয় রয়েছে, তা নিয়েও কিন্তু দিক নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি যেমনটা জানালে, গতকালই তিনি জেলাওয়ারি বৈঠক, সংগঠনের বৈঠক শুরু করেছেন, তালিকা প্রস্তুত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। ঠিক তেমনিভাবে আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ইস্যু, সেই এসআইআরকে নিয়ে কিন্তু আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক কি বলেন সেদিকে তাকিয়ে এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। তোমার সঙ্গে কথা হবে সৌরভ। আপাতত তোমাকে ধন্যবাদ। আজ বিগ ডে বলাই চলে, তার কারণ একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরও সফর রয়েছে। বাংলা ভাষা ছাড়া আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বাংলা ভাষা ছাড়া কি দেশ হয়, কারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী আরো একবার। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়কে সম্মান করি, নতুন কিছু শেখাতে আসবেন না, চড়া সুর মমতারাজ। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয়েন স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম, সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন, এটাকেই সঞ্চয় করে বাঁচবো। দেশি নয়, মধুসূদনের থেকে মেলা হাজার পিস কার্তুজ এবং রিভলভার যা যা তার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে সবকটাই ফ্যাক্টরি মেড মানে হলো, আপনাকে জানি রাখি, অস্ত্র লাইসেন্স থাকলে যে অস্ত্র কেনা যায় সেই অস্ত্রগুলো। আর সেই অস্ত্রগুলো কি করে এলো মধুসূদনের কাছে, সেই সূত্রে ব্যারাকপুর কমিশনারের পুলিশ মনে করছে মধুসূদনের সঙ্গে আর্মস ডিলারদের যোগাযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, নিজের বাইকে করে অস্ত্র ও কার্তুজ ফ্ল্যাটে নিয়ে আসতো মধুসূদন, অস্ত্র ও কার্তুজের ডেলিভারি করতো মধুসূদন নিজেই, বাইকের সিটের নিচে অস্ত্র রেখেই চলতো ডেলিভারি। মধুসূদনের বাড়িতে দুপুরে মহিলাদের যাতায়াত ছিল বলে পুলিশের কাছে দাবি করেন স্থানীয়রা। বাড়িতে যে মহিলারা আসতো তাদের মাধ্যমেও অস্ত্র পাচার হতো বলেই পুলিশ মনে করছে। সে কারণেই এতদিন এমন একটি এলাকায় তার অস্ত্র কারবার সম্পর্কে কিছুই জানতে পারেনি স্থানীয়রা। মধুসূদনের সুদে টাকা খাটানোর ব্যবসা ছিল বলেও স্বীকার করেছে পুলিশি জেরায়। সুদের ব্যবসার লাভের টাকা দিয়েই অস্ত্র কারবারে নামেন মধুসূদন। নিজের বেআইনি কারবার জানাজানি হওয়ার ভয়ে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না সে। এর আগে সোদপুর পানিহাটিতে ফ্ল্যাট কিনেছিল, প্রত্যেক জায়গাতেই 4 থেকে 5 বছরের বেশি থাকতো না ধৃত মধুসূদন।
পুলিশি তদন্তে যেটা উঠে এসছে যে এই মধুসূদনের কাছ থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তার যে 1000 রাউন্ড মতো কার্তুজ পাওয়া গেছে, প্রত্যেকটাই কিন্তু বৈধ, অর্থাৎ অস্ত্রের লাইসেন্স থাকলে যে কার্তুজ কেনা যায়, যে অস্ত্র কেনা যায়, সেগুলিই তার কাছে ছিল। এবং যা তার কাছ থেকে যে রিভলভারগুলি পাওয়া গেছে সেগুলো কিন্তু যে লাইসেন্সধারী কেউ ব্যক্তি বা লাইসেন্স দেওয়ার প্রাপ্ত দোকান থেকে যেগুলি কেনা যায় সেগুলিই ছিল। ফলে তার সঙ্গে মধুসূদনের সঙ্গে একটা চক্রের যোগাযোগ মিলছে বলেই তদন্তকারীরা দাবি করছেন। অর্থাৎ এর আগে যেমন কলকাতার বিভিন্ন অস্ত্রের কারবারি, অর্থাৎ অস্ত্রের যারা ডিলার, তাদের যোগাযোগ পাওয়া গেছিল, যাদের মাধ্যমে এই কার্তুজ এবং অস্ত্র চলে এসেছিল বাজারে, খোলা বাজারে চলে এসেছিল, এই চক্রেও কিন্তু একই আশঙ্কা করা যাচ্ছে। এবং একই সঙ্গে তদন্তকারীরা বলছেন যে মহিলাদেরকে ব্যবহার করতো, যারা মূলত বাড়ির পরিচারিকায় কাজ করতেন, সেই পরিচয় দিয়ে, রান্নার লোকের পরিচয় দিয়ে মহিলাদের মাধ্যমে সে অস্ত্রের ডেলিভারি করতো। এমনকি সে নিজেও অস্ত্রের ডেলিভারি করতো। কীভাবে ডেলিভারি করতো? তদন্তকারীরা বলছেন যে তার স্কুটির আড়ালেই কিন্তু সে এই অস্ত্র ডেলিভারি করতো। কীভাবে করতো? রাতের অন্ধকারে যখন প্রত্যেক বাসিন্দারা, আবাসিকরা ঘুমিয়ে থাকতেন, সেই সময় সে তার স্কুটির সিটের নিচের যে অংশটি থাকে, যে ফাঁকা অংশটি থাকে, সেখানে অস্ত্রগুলি ভরে রাখতো। পরের দিন নির্দিষ্ট সময় সকালবেলায় বাজারের ব্যাগ হাতে নিয়ে যাওয়া, বাজারে যাওয়ার নাম করে বাজারে যাওয়ার অছিলায় কিন্তু সে এখান থেকে বেরিয়ে যেত। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, খড়দা। আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, বাড়ির পাশে যে এরকম একটা ঘটনা হতে পারে আমরা ভাবতেই পারিনি। আমাদের তো সিকিউরিটির কোনো নেই, কোনো সিকিউরিটি নেই। আমাদের এই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয় না, কোনোদিনই ঢুকতে দেওয়া হয় না। আমাদের বাইরেই দাঁড় করে রাখা হয়, কেউ এসে কথা বলে। উনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, এইটুকু অবধি জানি। আমি রাস্তায় দেখেছি, বিভিন্ন সময় মুখ দেখেছি। বাজে একটা ব্যাপার, এবং এত আর্মস যা শুনছি আর কি ভাবাই যায় না। এই সমস্ত ঘটনায় আমরা দেখিনি, আমাদের জীবন দশায় দেখিনি। আমার 60 বছর বয়স, আমি দেখিনি। পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের কারবার মধুসূদনের, সে নিজেকে কি বলতো জানেন? লালবাজারের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, এবং সেই পরিচয় দিয়েই সেই অস্ত্রের কারবার চালাতো। মহিলাদের দিয়ে অস্ত্র পাচারের কারবার চালাতো মধুসূদন, এমনই অনুমান পুলিশের। কেউ বাড়ির কাজের মহিলা, কেউ বা রান্নার লোক, জিজ্ঞেস করলে এমনই জবাব দিত ধৃত মধুসূদন। তবে কিছুদিন পর পর সেই মহিলারা বদলে যেত, আর ওই ফ্ল্যাটে থাকতে দেওয়া হবে না মধুসূদনকে। সিদ্ধান্ত নিয়েছেন ফ্ল্যাটের আবাসিকরা। আবাসনে প্রবেশের প্রত্যেক গেটের তালাও বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খড়দায় যে বিপুল পরিমাণ অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার হয়েছে, তার নেপথ্যে আরও কিছু তথ্য উঠে আসছে। বলা হচ্ছে যে অ্যান্টিক কয়েন রয়েছে, অর্থাৎ প্রাচীন মুদ্রা, সেই মুদ্রা বিক্রির আড়ালেই চলতো বেআইনি অস্ত্রের কারবার, এমনটাই তথ্য সামনে আসছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, কিভাবে এই অ্যান্টিক কয়েনের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল এই অস্ত্রের কারবার? দেখো, গতকাল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে শুধুমাত্র যে বিপুল পরিমাণ অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে তা কিন্তু নয়, তার পাশাপাশি নগদ টাকা এবং বেশ কিছু শতাব্দী প্রাচীন অ্যান্টিক কয়েন বা মুদ্রা উদ্ধার হয়েছে। আর সেখান থেকে এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই কয়েনের লেনদেনকে বা কারবারকে সামনে রেখেই তার আড়ালে এই অবৈধ অস্ত্র কারবার বা এই যে অস্ত্রের যে লেনদেন সেগুলোকে চালানো হয়ে থাকতে পারতো, সেই চক্র চলতো। এমনকি তদন্তকারীরা আরও যেটা অনুমান করছেন যে অস্ত্র লেনদেনের ক্ষেত্রে এই যে সমস্ত শতাব্দী প্রাচীন অ্যান্টিক যে মুদ্রাগুলো, সেগুলোকে কোড নাম্বার হিসাবেও ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও সবটাই কিন্তু যাচাই করার কাজ বা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা তদন্তকারীদের ভাবাচ্ছে, যে শুধুমাত্র টাকা বা এই সমস্ত মুদ্রা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা কিন্তু নয়, প্রায় 250 গ্রামের কাছাকাছি সোনা উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এলো? অর্থাৎ এই মধুসূদন মুখোপাধ্যায় সে কি শুধুমাত্র এই অস্ত্র কারবারের সঙ্গেই যুক্ত, নাকি তার পাশাপাশি আরো অন্যান্য কোনো লেনদেন বা অন্য কোনো অবৈধ কারবারের সঙ্গে দেখা হচ্ছে? তাই তো সুপ্রিয়, অবশ্যই নজর রাখো। অনেক ধন্যবাদ। ভোট পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টে ধাক্কা সিবিআই এর। অভিজিৎ সরকার খুনের শর্ত সাপেক্ষে জামিন 2 পুলিশ কর্মী। ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ডের জামিন মঞ্জুর। সিবিআই আদালতের ভূমিকা নিয়ে সমালোচনা হাইকোর্টের। আদালতের আজকে কি পর্যবেক্ষণ ছিল জানবো আরো বিস্তারিত। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, সিবিআই আদালতে কড়া সমালোচনার মুখে হাইকোর্টের বক্তব্য যে বিচার বিভাগীয় শৃঙ্খলা এক্ষেত্রে মাথায় রাখা উচিত নিম্ন আদালতের। একই ইস্যুতে যখন অন্য মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ রাখছে, নিম্ন আদালত সেই মামলা মুলতবি রাখুক, সেই মামলায় কোনো রকম শুনানি না করুক। সেটা না করে কিভাবে এজলাস থেকে এই 2 পুলিশ কর্মীকে সরাসরি জেলে পাঠিয়ে দেয়, এবং এর পরপরই যে অভিযোগ ছিল ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড, তাদের জামিন মঞ্জুর করা হয়েছে, তবে কিছু শর্তও দেওয়া হয়েছে তাদের। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী।